প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। আমরা ব্যবস্থা নিচ্ছি, বাংলার বাড়ির তালিকায় কত অযোগ্য জানালেন দিলীপ ঘোষ। বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম, মুখ্যমন্ত্রী বললেন আমরা মন্ত্রিসভায় বসে ঠিক করেছি। মহিলারা পাবেন মাসে 2500 টাকা, নতুন প্রকল্পে আবেদন শুরু, যোগ্যতা জানুন। যুবশক্তি প্রকল্পে বেকারদের বড় স্বস্তি, দ্বিগুণ ভাতা দেবে রাজ্য, কবে চালু পোর্টাল? সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বদলাবে বাংলার অঙ্ক, ঋতব্রতদের সামনে বড় প্রশ্ন। পুলিশের নামেই তোলাবাজি, টাকার ভাগ যেত তৃণমূলে, ধৃত চক্রের 2 কুখ্যাত। পরিবার পিছু 1200 টাকা, পঞ্চায়েতে কোনো কর বাড়ছে না, সাফ বার্তা দিলীপের। বাতলালেন আয় বাড়ানোর উপায়। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পেছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। পশ্চিমবঙ্গ আবাসের 60,000 এখনো পাননি, টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন জানুন। চলতি মাসে দেরি, সেপ্টেম্বর থেকে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা জানালেন মুখ্যমন্ত্রী। মন্দিরের বর্জ্য থেকেই আসবে টাকা, কর্মসংস্থান নিয়ে অভিনব উদ্যোগের ঘোষণা অগ্নিমিত্রার। শিয়ালদহে এবার 1947-এর স্মৃতি, তৈরি হচ্ছে বিশেষ ভাস্কর্য। দুর্নীতিতে জিরো টলারেন্স, তবে নিয়োগ হবে নতুন নিয়মেই, হাইকোর্টে অবস্থান স্পষ্ট করল এসএসসি। মসজিদের মাইক খোলার প্রতিবাদে এবার আসরে আসলো তৃণমূল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ঋতব্রতর। অপারেশন সিঁদুর ফের হলে পাকিস্তানের পাশে থাকবে সৌদি তুরস্ক, নয়া চুক্তি ঘিরে আশঙ্কার মেঘ। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে এবার করা অবস্থান জানালো রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হিসেবে চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে সরকারি অর্থ ফেরত নেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত দরিদ্র উপভোক্তারা যাতে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত না হন, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারি প্রকল্পের অনিয়ম প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে বাংলার বাড়ি প্রকল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য প্রকাশ করেন পঞ্চায়েত মন্ত্রী। তার বক্তব্য অনুযায়ী আগের সরকারের সময় প্রায় 30 লক্ষ মানুষের নাম আবাস প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের মধ্যে একটি বড় অংশ ইতিমধ্যেই প্রকল্পের সম্পূর্ণ আর্থিক সহায়তা পেয়েছেন। প্রায় 12 লক্ষ উপভোক্তা পুরো অর্থ পেয়েছেন এবং 1,20,000 বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। অন্যদিকে তালিকায় থাকা আরও 18 লক্ষ পরিবারের ক্ষেত্রে প্রকল্পের পরবর্তী অর্থ প্রদান দীর্ঘদিন আটকে ছিল। 2025 সালের ডিসেম্বর মাসে তাদের প্রথম দফায় 60,000 টাকা দেওয়া হলেও তারপর প্রায় 8 মাস আর কোনো অর্থ মেলেনি। ফলে অনেক বাড়ির নির্মাণ মাঝপথেই থেমে রয়েছে। এই পরিস্থিতিতে সেই পরিবারগুলির বাকি প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই 10,20,000 উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে প্রায় 8 লক্ষ বাড়ির ক্ষেত্রে এখনো যাচাই বাছাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি। সংশ্লিষ্ট বাড়িগুলির পর্যালোচনা সংক্রান্ত রিপোর্ট সরকারের হাতে পৌঁছানোর পর সেই উপভোক্তাদেরও দ্বিতীয় কিস্তির অর্থ দেওয়ার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি আগের তালিকায় থাকা অযোগ্য উপভোক্তাদের নিয়েও বড় পদক্ষেপের কথা জানিয়েছেন মন্ত্রী। অনিয়মের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্ট করে ফের করা বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তার বক্তব্য, বেআইনিভাবে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরও তদন্ত চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি। 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে, বাকিদেরও নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকেও আমরা এই যে অবৈধভাবে টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। ইতিমধ্যে প্রায় 1,000 ব্যক্তির ক্ষেত্রে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অন্যদের কাছেও নোটিশ পাঠানো হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গও উঠে এসেছে সাংবাদিক বৈঠকে। দিলীপ ঘোষের দাবি, এসআইআর এ বাদ পড়া প্রায় 91 লক্ষ ভোটারের মধ্যে 57,000 জন এমন রয়েছেন যারা আবাস যোজনার সুবিধা পেয়েছেন। উল্লেখ্য, তাদের নামও বাংলার বাড়ি প্রকল্পের বর্তমান তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের যুক্তি, সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার আওতায় পড়েন না। তবে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে প্রকৃত উপভোক্তাদের স্বার্থও সুরক্ষিত রাখার বার্তা দিয়েছে সরকার। পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনায় এবার ইতি টানল রাজ্য সরকার। বাংলা না বঙ্গ, নাম পরিবর্তনের নানা প্রস্তাব অতীতে সামনে এলেও আপাতত সেই পথে হাঁটছে না সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের সরকারি নাম বদলানোর কোনো পরিকল্পনা নেই। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী? ঐতিহাসিক পশ্চিমবঙ্গ নামেই রাজ্যকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নাম পরিবর্তনের বদলে কেন পুরনো নামই রাখা হচ্ছে তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যের কেন্দ্রে রয়েছে
1947 সালের দেশভাগ এবং পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস। বর্তমান সরকারের মতে পশ্চিমবঙ্গ নামের সঙ্গে এমন একটি ঐতিহাসিক অধ্যায় জড়িয়ে রয়েছে যা শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য মুছে ফেলা যায় না। দেশভাগের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947 সালে, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল পূর্ব পাকিস্তানে। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 5821 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই এবং কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ এর পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। মুখ্যমন্ত্রী আরো বলেন, পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যা বর্তমান আগামী প্রজন্মের জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে পশ্চিমবঙ্গের নাম বদলের আলোচনা নতুন নয়। তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই বিষয়ে একাধিক প্রস্তাব সামনে এসেছিল। তৎকালীন সরকারের যুক্তি ছিল ওয়েস্ট বেঙ্গল নামের কারণে ইংরেজি বর্ণানুক্রমে রাজ্যের অবস্থান একেবারে শেষে। বিভিন্ন সরকারি বৈঠকে একের পর এক রাজ্যের নাম ডাকার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পালা শেষের দিকে আসে। ফলে রাজ্যের বিভিন্ন দাবি ও বিষয় তুলে ধরার ক্ষেত্রে কাঙ্ক্ষিত গুরুত্ব পাওয়া যায় না বলে দাবি করা হয়েছিল। উল্লেখ্য, এই সমস্যার সমাধান হিসেবে প্রথমে পশ্চিমবঙ্গ নাম ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়, অর্থাৎ ইংরেজিতে নামের বানান বদলালেও বাংলায় উচ্চারণে বিশেষ পরিবর্তন না আনার পরিকল্পনা ছিল। পরে সেই প্রস্তাবে পরিবর্তন এনে 2016 এবং 2018 সালে বাংলা নাম করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু বর্তমান সরকার এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে রাজ্যের ঐতিহাসিক নাম বদল করা হবে না। সরকারি নথি ও প্রশাসনিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ নামই বহাল থাকবে। নাম বদলের দীর্ঘ বিতর্কের শেষে তাই রাজ্যের পরিচয় হিসেবে পশ্চিমবঙ্গই থাকছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, বিভিন্ন সময় মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করা হয়েছে। এগুলির মাধ্যমে তাদের মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার সেই তালিকায় জুড়েছে দিল্লির লক্ষ্মী যোজনার নাম। এ প্রকল্পে মাসে মাসে 2500 টাকা করে দেওয়া হবে। তবে উপভোক্তা নির্বাচনের জন্য রয়েছে বেশ কিছু শর্ত। মহিলাদের জন্য বাম্পার প্রকল্প সরকারের। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সম্প্রতি বড় ঘোষণা করেছে দিল্লি সরকার। মন্ত্রিসভায় দিল্লি লক্ষ্মী যোজনার ক্ষেত্রে অনুমোদন মেলার পর গত 1 আগস্ট থেকে এই প্রকল্পে আবেদন শুরু হয়েছে। ইতিমধ্যেই 4 লক্ষের বেশি মহিলা আবেদন করে ফেলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আগেই জানিয়েছিলেন, রাখির মধ্যে যাতে দিল্লি লক্ষ্মী যোজনার প্রথম কিস্তি দিয়ে দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা করছে সরকার। তবে আবেদন করলেই এই প্রকল্পের টাকা পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। অন্যান্য সব সরকারি প্রকল্পের মতো এক্ষেত্রেও উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। দিল্লি লক্ষ্মী যোজনার যোগ্যতা: 1. আবেদনকারী মহিলার বয়স 21 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 2. প্রত্যেক পরিবারের একজন মহিলাই এই প্রকল্পের সুবিধে পাবেন। কোনো পরিবারে একাধিক মহিলা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য হলে বয়সে প্রবীণ মহিলাকে যোগ্য বলে বিবেচনা করা হবে। 3. পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 4. আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় 2.5 লক্ষের কম হতে হবে। 5. আবেদনকারীর পরিবারের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে নাম বাতিল হবে। 6. আবেদনকারীকে অন্তত 10 বছর দিল্লির বাসিন্দা হিসেবে থাকতে হবে। এই মর্মে একটি সেলফ ডিক্লারেশন দিতে হবে। 7. সরকারি কর্মী, আয়কর প্রদানকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। 8. 4 চাকা গাড়ি থাকলে সুবিধা মিলবে না। দিল্লি লক্ষ্মী যোজনায় আবেদন পদ্ধতি অনলাইনে বাড়ি বসে এই প্রকল্পে আবেদন করা যাবে। এর জন্য প্রথমে https:/delhi.delhi.gov.in/ এই সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এরপর অ্যাপ্লাই বিকল্পে ক্লিক করে ধাপে ধাপে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে দিতে হবে। ওই ওয়েবসাইট থেকেই আবেদন ট্র্যাকও করা যাবে। দিল্লি লক্ষ্মী যোজনায় মহিলাদের মাসে মাসে 2500 টাকা করে দেওয়া হলেও তারা পুরো টাকা হাতে পাবেন না। প্রতি মাসে 1000 টাকা করে তারা তুলতে পারবেন। বাকি 1500 টাকা রেকারিং ডিপোজিটে থাকবে। 3 বছরের আগে ওই অর্থ তোলা যাবে না। 3 বছরের আগে এই অর্থ তোলা যাবে না। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা। সরকার গঠনের পর একের পর এক নির্বাচনী অঙ্গীকার পূরণ করার দাবি করেছে বিজেপি সরকার। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বেকার ভাতা প্রকল্প। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে
দুর্গাপুজোর আগেই চালু হতে পারে যুব শক্তি প্রকল্পের অনলাইন পোর্টাল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে যুব শক্তি। এর আওতায় বর্তমানের যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পকে একত্রিত করা হবে। সরকারের দাবি, আগের প্রকল্পগুলির তুলনায় যুবশক্তি অনেক বেশি সুবিধাজনক হবে। শুধু প্রকল্পের কাঠামো নয়, আর্থিক সহায়তার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এতদিন যুবশ্রী এবং যুবসাথী উভয় প্রকল্পেই উপভোক্তারা মাসে ১৫০০ টাকা করে পেতেন। ২০১৩ সালে যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছিল শিক্ষিত বেকারদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করা বেকারদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক আবেদনকারীকে এই সুবিধা দেওয়া হতো। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগে চালু হয় যুবসাথী প্রকল্প। তবে নির্বাচনী প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে বেকার ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে। সরকার গঠনের পর থেকেই সেই প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত চলতি বাজেটে যুবশক্তি প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী কর্মহীন স্নাতক যুবক যুবতীরা মাসে ৩০০০ টাকা করে পাবেন। অন্যদিকে যারা স্নাতক নন কিন্তু কর্মহীন, তারা মাসিক ২০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ডও থাকবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আবেদনকারীদের প্রকৃত আর্থিক ও কর্মসংস্থানের অবস্থা যাচাই করতে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা তৈরি হবে। অর্থাৎ শুধুমাত্র আবেদন করলেই এই প্রকল্পের সুবিধা মিলবে না, উপযুক্ত যাচাইয়ের পরই ভাতা প্রদান করা হবে। প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব থাকবে রাজ্যের যুব কল্যাণ দপ্তরের হাতে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খা জানিয়েছেন, যতদিন পর্যন্ত কোনো কর্মহীন যুবক বা যুবতীর কর্মসংস্থান না হচ্ছে, ততদিন সরকার তাদের পাশে থাকবে। তার কথায়, যুবশক্তি প্রকল্পের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মাসে ২০০০ অথবা ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার আরও জানিয়েছে, যুবশ্রী প্রকল্প আগে শ্রম দপ্তরের অধীনে পরিচালিত হলেও যুবসাথী ছিল যুব কল্যাণ দপ্তরের অধীনে। নতুন যুবশক্তি প্রকল্পে এই দুই প্রকল্পকে এক ছাতার নিচে আনা হচ্ছে। আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২১ থেকে ৪০ বছর। রাজ্য সরকারের আশা, এই প্রকল্প কর্মহীন যুব সমাজকে আর্থিকভাবে কিছুটা স্বস্তি দেবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত ন্যূনতম সহায়তা নিশ্চিত করবে। পুজোর আগেই পোর্টাল চালু হলে আবেদন প্রক্রিয়াও দ্রুত শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র এবং দলবদলের প্রবণতা নিয়ে এবার বড় প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। শিবসেনার নেতৃত্ব সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণে উঠে আসে শিবসেনার সাংগঠনিক কাঠামোর প্রসঙ্গ। আদালতের মতে, দলটির প্রাথমিক কাঠামো গণতান্ত্রিক নীতির ওপর প্রতিষ্ঠিত ছিল, কিন্তু পরবর্তীতে সংবিধানে সংশোধন এনে দলের কাঠামো অনেকটাই এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। এখান থেকেই রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র কতটা বজায় থাকা উচিত সেই প্রশ্ন সামনে আসে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে চিন্তায় ঋতপন্থী তৃণমূল প্রধান বিচারপতি জানতে চান, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক দলগুলির নিজেদের সংগঠন এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও গণতান্ত্রিক হওয়া প্রয়োজন কিনা। শুনানিতে দলবদল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি। একসময় দলবদলকে সাংবিধানিক পাপ হিসেবে দেখা হলেও বর্তমানে সেটি যেন রাজনৈতিক গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্টের বক্তব্য অনুযায়ী কোনো বিধায়ক বা সাংসদের হাতে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন থাকলেই তিনি মূল রাজনৈতিক দলের নির্দেশ অগ্রাহ্য করে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারেন না। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বাংলার রাজনীতির ক্ষেত্রেও নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন, কালীঘাট বনাম ঋতব্রত শিবির এবং এনসিপিআই গোষ্ঠীকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে শিবসেনা মামলার পর্যবেক্ষণের কোনো মিল তৈরি হয় কিনা সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বাংলায় তৃণমূলের সাংগঠনিক বিভাজনের সূত্রপাত মূলত পরিষদীয় দলকে ঘিরেই হয়েছিল বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল পরিষদীয় দলের একাংশ দলীয় নেতৃত্বের উপর আস্থা হারিয়ে পৃথক গোষ্ঠী তৈরি করে। পরে সেই গোষ্ঠীর নেতা ঋতব্রতকে বিরোধী দলনেতার মর্যাদা দেন স্পিকার রথীন্দ্র বোস। শুধু বিধানসভাতেই নয়, লোকসভাতেও তৃণমূলের মধ্যে পৃথক গোষ্ঠী তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই গোষ্ঠী নিজেদের এনসিপিআই হিসেবে পরিচয় দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শিবসেনা মামলায় সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলের মূল সংগঠন এবং পরিষদীয় দলের সম্পর্ক নিয়ে যে ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে, বাংলার তৃণমূলের পরিস্থিতিতেও যদি একই ধরনের প্রশ্ন ওঠে, তাহলে ঋতব্রত কাকুলিদের বর্তমান অবস্থান কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও ঋত শিবিরের পক্ষ থেকে এর পাল্টা যুক্তিও দেওয়া হচ্ছে। তাদের দাবি, বিষয়টি শুধুমাত্র পরিষদীয় দলের মধ্যে সীমাবদ্ধ নয়, মূল রাজনৈতিক দলের সমর্থনও তাদের পক্ষেই রয়েছে। এখন গোটা পরিস্থিতিতে
গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। দলের প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে, সাংগঠনিক কাঠামোর বৈধতা কোথায় এবং কোন গোষ্ঠীকে মূল রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এই প্রশ্নগুলির উত্তর কমিশনের সিদ্ধান্তে অনেকটাই স্পষ্ট হতে পারে। পুলিশের নাম করে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ, তৃণমূল নেতাদের সঙ্গে অভিযুক্তদের ওঠা বসা, সেজন্য মুখ বন্ধ রাখতেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত গ্রেপ্তার এই চক্রের দুই কুখ্যাতকে। অভিযোগ, ধৃতদের তোলাবাজিতে মদত দিত এক পুলিশ কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রোপোল সীমান্ত বন্দর এলাকায়। ধৃতদের জেরা করে আরো তথ্য পেতে চাইছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল। তাদের বাড়ি পেট্রোপোল থানার জয়ন্তীপুর ও উত্তর ছয়ঘড়িয়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রোপোল সীমান্ত বন্দর এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজি চলছিল। টাকা না পেলে হুমকিও দেওয়া হতো। তৃণমূলের আমল থেকে চলছিল ওই তোলাবাজি। সব থেকে বড় কথা, এক পুলিশ কর্মীর মদতে ওই তোলাবাজি চলতো বলে অভিযোগ। সেই ঘটনা জানাজানি হলে ওই পুলিশ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুরু হয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত। সম্প্রতি পেট্রোপোল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ দায়ের হওয়ার পরই এলাকা থেকে পালায় দুই অভিযুক্ত। গতকাল বৃহস্পতিবার রাতে চক্রের ওই দুজন এলাকায় ফিরেছিল। সেই কথা জানার পরেই পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে। জানা গিয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল। সেই সুবাদেই পুলিশের নামে তোলাবাজি সহ একাধিক বেআইনি কাজ তারা করে যাচ্ছিল। সেই টাকার ভাগ তৃণমূলের কাছেও যেত বলে অভিযোগ। এই চক্রে আর কারা জড়িয়ে আছে সেই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। রাজ্যের পালাবদলের পরই জল্পনা উঠেছিল পঞ্চায়েত এলাকায় জনসাধারণের ওপর করের মাসুল বাড়বে, পরিবার পিছু 1200 টাকা কর হবে, এমনই জল্পনা দেখা দিয়েছিল। দিন কয়েক আগে এই বিষয়ে নবান্নের তরফে জানানো হয়, এমন কোনো নির্দেশিকা হয়নি। এবার সেই বিষয়েই বড় বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন, পঞ্চায়েতে কোনো কর বাড়ানো হবে না। পঞ্চায়েতগুলিকে নিজেদের সম্পদ কাজে লাগিয়ে রাজস্ব বৃদ্ধি করে আর্থিক স্বনির্ভর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের আউটকাম রিভিউ মিটিংয়ে যোগ দিয়েছিলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, পুকুর, বাজার, হাটের শেড, নদীর ঘাট এবং পঞ্চায়েত ভবনের হল ভাড়ার মতো নিজস্ব সম্পদ থেকে আয় বাড়িয়ে পঞ্চায়েতগুলির আর্থিক ভিত আরো শক্তিশালী করতে হবে। এতে সাধারণ মানুষের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপবে না। একই সঙ্গে উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতের নিজস্ব তহবিলও বৃদ্ধি পাবে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অতীতে বহু অযোগ্য ব্যক্তির নাম তালিকাভুক্ত হয়। সেই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। প্রায় 1000 অযোগ্য ব্যক্তি সরকারি অর্থ ফেরত দিয়েছেন। প্রায় 12,500 অযোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। দিলীপের দাবি, ভবিষ্যতে কেবল প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই সরকারি আবাসনের সুবিধা পাবেন। সীমান্ত এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুযায়ী সীমান্তের শেষ গ্রামই দেশের শেষ গ্রাম নয়, বরং সেটিই দেশের প্রথম গ্রাম। সেই লক্ষ্যেই ভাইব্রান্ট ভিলেজ প্রকল্পের মাধ্যমে সীমান্তবর্তী গ্রামগুলিতে উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং স্বনির্ভরতা গড়ে তোলার কাজ চলছে। নদিয়া সহ একাধিক সীমান্ত জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অনুপ্রবেশ রোধের পাশাপাশি এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে, সেই কথাও জানিয়েছেন দিলীপ। এদিনের বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন নদিয়ার জেলা শাসক, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের বিভিন্ন আধিকারিক, জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রতিনিধি, অন্যান্য আধিকারিকরা। পঞ্চায়েতগুলিতে উন্নয়নের জন্য আগামী দিনে বড় বার্তা দেওয়া হয়েছে। এদিন কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ। তৃণমূল থেকে কেউ বিজেপিতে আসছে না, সেই কথা জানিয়েছেন। অর্থের প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান, দুর্গাপুর পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য সহ মোট 3 জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা, পেছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রদের দিয়ে রক্তদান করানো হয়। বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলেই দাবি। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্ত যত এগোয় ততই সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, সেই নাবালক ছাত্রদের বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে হাসপাতালে নিয়ে যেত। পরে জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় দাবি করে তাকে এই কাজে নামিয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল আরও এক যুবক, মালদহের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ। বর্তমানে হাবিবুল্লাহ দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হোটেলে কাজ করে। পুলিশের তদন্তে আরও জানা যায়, এই গোটা চক্রটি মূলত পরিচালনা করতেন দুর্গাপুরের মুচিপাড়া এলাকার বাসিন্দা তথা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদব। দেবপ্রিয়র দাবি, অমিত তাকে বলেছিল যত বেশি রক্তদাতা জোগাড় করতে পারবে তত বেশি টাকা পাবে।
সেই প্রলোভনেই সেই নাবালক ছাত্রদের এই চক্রে জড়িয়ে ফেলে বলে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দেবপ্রিয় চক্রবর্তী, মোহাম্মদ হাবিবুল্লাহ এবং অমিত প্রসাদ যাদবকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত কিনা কিংবা এর পেছনে বড় কোনো র্যাকেট রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা কেউ রেহাই পাবে না, আইনের পথেই চলবে। অন্যদিকে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, রক্ত নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সে তৃণমূল, বিজেপি বা সিপিএম যেই হোক না কেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হবে বিচারের একমাত্র ভিত্তি। রাজ্যে পালাবদলের পরেও বাংলার বাড়ি প্রকল্প বন্ধ হয়নি, শুধু নাম বদল করে পশ্চিমবঙ্গ আবাস রেখেছে নতুন রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রায় 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়েছে। তবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে তাহলে কোথায় যোগাযোগ করতে হবে জেনে নিন। পশ্চিমবঙ্গ আবাসের টাকা পাঠাতে শুরু করেছে সরকার। বাংলার বাড়ির যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা দিয়ে লিলটেল স্তরবৃদ্ধি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন, তাদের দ্বিতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য। নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে প্রায় 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাঠানো হবে। এক্ষেত্রে গতকাল কিংবা আজ অ্যাকাউন্টে টাকা না এলেও চিন্তার কিছু নেই, কারণ ধাপে ধাপে যোগ্যদের টাকা পাঠাচ্ছে রাজ্য। তবে উপভোক্তাদের নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট চেক করার পরামর্শ দেওয়া হয়েছে, তাহলে টাকা ঢুকলেই তারা জানতে পারবেন। প্রয়োজন পড়লে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস কিংবা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করে আবেদনের বর্তমান স্ট্যাটাস জানতে পারেন উপভোক্তারা। এক্ষেত্রে কোনো রকম ভুয়ো খবরে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের উপর তাদের নির্ভর করতে বলা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ আবাস যোজনার যেসব গ্রাহকের বাড়ির কাজ এখনো লিলটেল স্তর অবধি যায়নি, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। কাজ সম্পূর্ণ হওয়ার পর ফের সরকারি সমীক্ষা ও যাচাই হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী ধাপে তাদের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা করে দেওয়া হবে। এদিকে গত বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তি দেওয়া শুরু হতেই দরিদ্র সীমার নিচে থাকা সরকারি উপভোক্তাদের মুখে হাসি ফুটেছে। রাজ্য সরকারের থেকে 60,000 টাকা করে পেলে অসমাপ্ত বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারবেন তারা। আর 2 মাসে বহু উপভোক্তা এই সময় টাকা পেয়ে গেলেও এবারে যতদিন গড়াচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের মধ্যে। জুন জুলাইতে মাসের প্রথম দিকেই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেয়ে গিয়েছিলেন। পরে ধাপে আরো অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু এবার কোনো আপডেট না আসায় কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা সেই নিয়ে চর্চা বাড়ছিল। অন্নপূর্ণা যোজনা নিয়ে দূর হলো চিন্তা। যদিও সমস্ত কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগামী 17 আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীদের অ্যাকাউন্টে 17 আগস্ট থেকে অন্নপূর্ণার 3,000 টাকা ঢুকতে থাকবে। মুখ্যমন্ত্রী এও বলেন, এটা সরকারি টাকা, তাই সমস্ত নিয়ম মেনেই তা প্রদান করা হবে। শুধু তাই নয়, এরপরই আবেদনকারীদের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী বলেন, প্রথম কিস্তির পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কত আবেদন জমা পড়ল? উল্লেখ্য, এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় মোট 2,16,00,000 আবেদন জমা পড়েছে। বর্তমানে চলছে ভেরিফিকেশন প্রক্রিয়া। সমস্ত আবেদন যাচাই ভেরিফাই করে তারপর যোগ্য আবেদনকারী বেছে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 17 আগস্টের মধ্যে 10 জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি এও বলেছেন, যাতে এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা যায়।